নিয়মিত ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। কথাটা আরোহী বেশ রেগেই বলল। তবে ওর রাগের থেকেও বেশি যেটা আমার মাথায় আসছে সেটা হলো আরোহীর মালার পুঁথি রোজা রুমে কী করে গেল। আমি জানি আরোহীকে প্রশ্ন করে কোনো লাভ হবে না, সবটা আমাকেই খুঁজে বের করতে হবে। এখন আমার একটু একা থাকতে ইচ্ছে করছে, তুই তোর রুমে গেলে ভালো হতো। বিরক্ত নেই আরোহীকে কথাটা বললাম। আরোহী অভিমান জমিয়ে রুম থেকে দ্রুত হেঁটে চলে গেল। বেশ কিছুক্ষণ চুপ করে শুয়ে থাকলাম। হঠাৎ করে চিৎকার করতে করতে আমার ননদের প্রবেশ। দরজা বন্ধ করে এসে আমার চুল ধরে বলতে লাগলো, খুব সাহস বেড়েছে তাই না, আমার ভাইয়ের মাথায় ফুলদানি ছোড়া। এটা যে কত ভুল ছিল তোর সেটা আজ বুঝবি, বলে সমস্ত শক্তি দিয়ে আমার গালে থাপ্পড় দিল। পুরো মাথাটা যেন ঝনঝন করে উঠল। একটা থাপ্পড়ে থেমে থাকলো না, সে এভাবে এলো পাথরের চর থাপ্পড় দিতেই লাগলো। আমার গালে অন্য হাতে সাপ পড়ে গিয়েছে, আমার ঠোঁট কেটে রক্ত পড়ছে, শরীরটা রক্ত বর্ণ হয়ে গেছে, সেদিকে তার কোনো খেয়ালই নেই। আমিও নিজেকে আর রক্ষা করার চেষ্টা করছি না, জানি একটা সময় পরে অনু নিজেই হাঁপিয়ে গিয়ে আমাকে ছেড়ে দেবে। পরবর্তীতে যদি এমন কিছু আমি করতে দেখেছি তাহলে তোর অবস্থা কি হবে সেটা আশা করি বুঝে গিয়েছিস। কেটে টুকরো টুকরো করে কুকুরকে খাইয়ে দেব। কথাটা বলে আমাকে জোরে ধাক্কা দিয়ে চলে গেল। আমি নিজেকে সামলাতে না পেরে ড্রেসিং টেবিলের উপর গিয়ে পড়লাম। মাথায় আঘাত লেগে কেটেও গেল অনেকখানি। ড্রেসিং টেবিলের আয়নায় আবার আমার আগের সেই প্রতিছবি বিধ্বস্ত প্রজাপতিকে দেখতে পেলাম। পুরো শরীর ব্যথায় কাতর, জ্বরে গা পুড়ে যাচ্ছে। পাশে তাকিয়ে দেখি আরোহী আমার মাথায় জলপটে দিচ্ছে আর কাঁদছে। আরোহীর থেকে জানতে পারলাম আজ আমার শ্বশুর শাশুড়ি এসেছেন। দুজন মিলে গ্রামে গিয়েছিলেন। আমার শ্বশুর শাশুড়ি আমাকে প্রথম দিকে পছন্দ করলেও পরে অনুর মিথ্যা অপবাদের কারণে এখন আগের মতো ভালো জানেন না। হয়তো তারা ঢুকতেই অনু বানিয়ে বানিয়ে এক গাদা নালিশ করেছেন আমার নামে। আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে কথা বলতে গেলেই শুরু হবে অপমানের আরেক অধ্যায়। রুমে ঢুকতে গিয়ে শুভ দেখতে পেল আরশি ঘুমিয়ে আছে আর তার হাত ধরে পাশে বসে কাঁদছে আরোহী। আরোহীকে দুর্বল হতে দেখে পৈশাচিকতা যেন তার মাথা চারা দিয়ে উঠল শুভর। ধীর পায়ে এগিয়ে পেছন থেকে আরোহীর স্পর্শকাতর জায়গায় হাত দিতেই চমকে উঠল গেল আরোহী। ও পেছন ফিরে না দেখেই বুঝতে পারছে এটা কার কাজ হতে পারে। এই বাসায় এসেছে ধরেই এমন পরিস্থিতির শিকার ও প্রায়ই হতে হয়। আরশির হাত ছেড়ে দিয়ে এক দৌড়ে রুম থেকে বের হয়ে গেল ও। শুভ আরোহীর পিছু পিছু রুম থেকে বের হয়ে গেল। তোমাকে আমি বলেছিলাম তুমি চাইলেই তোমার বোনের সাথে হওয়া সব কিছু থামাতে পারো, কিন্তু তুমি তো আমার কথাই শুনলে না। না শুনলে এমন হবে এটাই তো স্বাভাবিক। বাসা থেকে অনু ওর খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, সাথে ঔষধ দেওয়াও নিষেধ। এই অবস্থায় যদি আমি আবারও আরশির সাথে কিছু করি, সে আদৌ বেঁচে থাকবে কিনা, কিংবা বেঁচে থাকলেও কিভাবে থাকবে সেটা আমি বলতে পারছি না। আরোহীর বিছানার উপর বসেই শুভ এক নাগারে কথাগুলো বলল। জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে তখন থেকে কেঁদেই চলছে আরোহী। প্রতিবাদ করার ভাষা তার জানা নেই। আরোহী না পারছে নিজেদের অসম্মান মেনে নিতে, তো না মেনে নিতে পারছে আরশির সাথে হওয়া অন্যায়কে। কিন্তু ওর কাছে সেটা এখন সবচেয়ে বেশি মূল্যবান, সেটা হলো আরশির জীবন। ও এতদিনে এটা বুঝে গিয়েছে শুভর মতো জানোয়ার নিজের স্বার্থ হাসিলের জন্য সব করতে পারে। আরোহীর কোনো উত্তর না পেয়ে শুভ উঠে এসে আস্তে করে আরোহীর কোমরে হাত দিল। আরোহীর কোনো বাধা না পেয়ে এতদিনের পৈশাচিকতা আজ যেন দ্বিগুণ হয়ে উঠল। এতদিন ধরে মনে পুষে আসা নোংরা আশঙ্কা আজ সফলের পথে ভাবতেই একটা নোংরা আনন্দে কেঁপে উঠল শুভ। বাধা দেওয়ার মতো কোনো শক্তি নেই আরোহীর। তার হাত আজ শিকলে বাঁধা, শুধু গা বেয়ে অনবরত পড়ছে কয়েক ফোঁটা নোনা জল। আরোহীকে কোলে তুলে বিছানায় ওপর শুইয়ে দিল শুভ। এই মুহূর্তে আরোহীর ইচ্ছে করছে জানোয়ারটাকে শেষ করে দিতে, কিন্তু এমন করলে আরোহীর পরিবারের কেউ যে
নৃশংসতার হাত থেকে রেহাই পাবে না, সেটাও সে ভালো করেই জানে। আরোহীর মনে হচ্ছে ওর শরীরের ওপর কোনো বিষাক্ত পোকা কিলবিল করে বেড়াচ্ছে। তীব্র ঘৃণায় ওর গা গুলিয়ে উঠল, তবুও কিছু বলার ক্ষমতা নেই। অসহ্য ব্যথায় কাতরাতে লাগলো আরোহী। রেহাই পাবার জন্য নানাভাবে অনুরোধ করতে লাগলো সে। এ যন্ত্রণা নিতে পারছে না সে। আরোহীর আকুতি মিনতি দেখে শুভ্রর হিংস্রতা নেশা আরো বেড়ে গেল। সে আরোহীর মুখে কাপড় ঢুকে নিজের চাহিদা পূরণ করতে লাগলো। কিছুক্ষণ পরে শুভ আরোহীকে ছেড়ে দিয়ে রুম থেকে বের হয়ে গেল। তীব্র যন্ত্রণায় আরোহীর নড়বার শক্তিটুকুও নেই। বিছানা রক্তে ভিজে আছে। নিজের এতদিনের যত্নে তুলে রাখা সম্মান আজ একটা জানোয়ার খুঁটে খুঁটে শেষ করে দিল। আর সে কিছুই করতে পারল না ভেবে আবারও কান্নায় ভেঙে পড়ল আরোহী। এ যন্ত্রণা তার বোন আরশি এতদিন ধরে সহ্য করতে আসছে ভেবেই ও শিউরে উঠল। দীর্ঘ সময় ওভাবেই কাটিয়ে দিল আরোহী। ফাহাদের সামনেও কিভাবে যাবে? দীর্ঘ 6 মাসের সম্পর্ক ফাহাদের সাথে। কত শত স্বপ্ন ছিল দুজনের। ভালোবাসায় কোনো কমতি নেই, একে অপরের পরিপূরক। কিন্তু আজ যদি ফাহাদ এই ব্যাপারটা জানতে পারে, তাহলে কি মেনে নেবে ওকে? শারীরিক যন্ত্রণার থেকে মানসিক চাপটাই যেন বেশি ভারী হয়ে উঠল আরোহীর কাছে। ফাহাদকে জানাবে কি জানাবে না, এক সিদ্ধান্তহীনতায় ভুগতে লাগলো সে। আমি মিথ্যা বলা একদমই পছন্দ করি না, বা আমার কোনো আপনজন আমার থেকে কিছু লুকাক সেটাও মেনে নিতে পারি না। আমাদের সম্পর্কটাকে আমি খুব সম্মান করি। আমি চাই না সে সম্মানটা কখনো নষ্ট হয়ে যায়। যদি কখনো সে সম্মানটা নষ্ট হয়ে যায়, ভেবে নিও ভালোবাসাটাও আর নেই। তাই বলছি, সত্যি যতই কঠিন, যত কষ্টকরই হোক না কেন, আমাকে সত্যটাই বলো, আমি মানিয়ে নিতে পারবো। তবুও মিথ্যার আশ্রয় নিও না, বা আমার থেকে কিছু লুকিও না। ফাহাদের বলা কথাগুলো বারবার আরোহীর কানে বাজছে। আরোহী সিদ্ধান্ত নিল, ফাহাদ যদি এটা শোনার পরে আমার পাশে নাও থাকে, তবুও আমি ওকে সত্যিটা বলবো। সত্যি লুকিয়ে আমিও কখনোই ওর সাথে ভালো থাকতে পারবো না। তাই সত্যিটা জানানোর জন্য যদিও আমাকে ছেড়েও চলে যায়, তবুও সেই কষ্টটা আমি আপন করে নিব। কয়েকবার ফোন বাজতেই কল রিসিভ করলো ফাহাদ। ওপাশ থেকে ফাহাদের কণ্ঠ। এতক্ষণ পরে মনে পড়ল আমার কথা। আরোহী নিশ্চুপ স্বরে সমানে কান্না করেই যাচ্ছে। আরোহীর থেকে কোনো উত্তর না পেয়ে ফাহাদ আবারও বলল, কি হয়েছে রুহি? আমাকে খুলে বলো সবটা। আরোহীর নীরবতা বোঝার এক অদ্ভুত ক্ষমতা আছে এই ফাহাদের মাঝে। ওর নীরবতার পেছনে লুকিয়ে থাকা কারণ ফাহাদ কিভাবে যেন নিমিষেই বুঝে যায়। নীরবতা ভেঙে আরোহী বলতে লাগলো, তুমি বলেছিলে সত্যি যত কঠিনই হোক না কেন, আমি যেন কখনো তোমার থেকে না লুকাই। তাই আজ তোমাকে এই সত্যিটা বলার মতো দুঃসাহসটা করেছি। একটা মেয়ের কাছে তার সবচেয়ে বড় সম্পদ হলো তার ভার্জিনিটি। সেটা আজ আমি হারিয়েছি। যদিও সবটা নিজের অনিচ্ছাই বলতে গেলে এক প্রকার ধর্ষণ। তবুও আজ আমি নিজের বিবেকের কাছে অপরাধী। কারণ প্রতিটি ছেলে চায় তার জীবনসঙ্গিনী সকল নোংরা দৃষ্টি থেকে দূরে থাকুক, কিন্তু আমি তোমার সেই চাওয়াটা যত্ন করে রাখতে পারিনি। ধীরে ধীরে ফাহাদকে সবটা খুলে বলল আরোহী। সবটা বলা শেষ হলেই ওপাশ থেকে কলটা কেটে গেল। আরোহী বুঝতে পারল ফাহাদ প্রচণ্ড রেগে আছে। রেগে পরবর্তীতে ফাহাদ কী করবে সেটাও তার জানা। তবে এই সত্যিটা জানার পর ফাহাদ সম্পর্কটা আদৌ রাখবে কিনা সেটা নিয়ে গভীর চিন্তায় পড়ে যায় আরোহী। সবটা বলা শেষ হতেই ওপাশ থেকে কলটা কেটে গেল। আরোহী বুঝতে পারল ফাহাদ প্রচণ্ড রেগে আছে। রেগে পরবর্তীতে ফাহাদ কী করবে সেটাও তার জানা। তবে এই সত্যিটা জানার পর ফাহাদ সম্পর্কটা আদৌ রাখবে কিনা সেটা নিয়ে গভীর চিন্তায় পড়ে যায় আরোহী। আরোহীর সাথে কথা বলা শেষ হতেই ফাহাদ তার বাসার দারোয়ান সিদ্দিককে ডেকে বলল আজ তাকে নিয়ে বাইরে ঘুরতে যাবে, ভালো জামা কাপড় পরে রেডি হয়ে নিতে। সিদ্দিক আজ বেজায় খুশি। খুশিতে সে 5 মিনিটের মধ্যেই ফাহাদের সামনে হাজির হলো। চুরি করে ফাহাদের বডি স্প্রেটাও 2-1 বার মেরে নিল গায়ে। আমার স্প্রে নিয়েছিস তাই না? জিজ্ঞেস করতে সিদ্দিক সবগুলো দাঁত বের করে হেসে দিয়ে বলল, সেদিন টিভিতে দেখেছিলাম এই স্প্রেটা লাগালে নাকি
অনেক মেয়েটে কোটে তাই আর কি একটু। ফাহাদ কিছু না বলে ওকে নিয়ে বের হয়ে গেল। সিদ্দিক যা যা খেতে পছন্দ করে সব কিছু ওকে আজ মন ভরে খাওয়াতে লাগলো ফাহাদ। সিদ্দিক আজ বেজায় খুশি, এমন আদর সে আগে কখনো পায়নি। বাসায় ফেরার পরে খুশি মনে গেটে ডিউটি করতে দাঁড়িয়ে যায় সে। কিন্তু ফাহাদ সিদ্দিকের হাত ধরে আদর করে তার নিজের রুমে নিয়ে যায়, নিয়ে দরজা বন্ধ করে দেয়। এরপর রুমের ভেতর থেকে ভেসে আসে ভয়ঙ্কর করুণ চিৎকার, ওরে মা গো, ওরে বাবা গো। ভেতর থেকে ধূপধাপ মার আর চিৎকারের আওয়াজে পুরো বিল্ডিং কেঁপে ওঠে। কিছুক্ষণ পর ফাহাদের রুম থেকে ঢলতে ঢলতে বের হয় সিদ্দিক রুমে ঢুকেছিল ফিটফাট জামাকাপড় পরে, আর বের হচ্ছে ছেঁড়া জামাকাপড়, মাথায় অগোছালো চুল, নাক থেকে গড়িয়ে পড়া রক্ত নিয়ে। সিদ্দিকের নাকের ভেতর ফাহাদ আঙুল ঢুকে কিছুক্ষণ বসেছিল, হাতের পায়ের। সিদ্দিক বেচারা কেন আজ বেদম প্রহার খেলো তা সে নিজেও জানে না, তবে সে নিজে নিজে সতর্ক হয়ে গেছে। এরপর ফাহাদ ওকে আদর করে কোথাও ঘুরতে নিলে সে আর জীবনেও যাবে না। সিদ্দিকে বেদম প্রহার দিয়ে নিজের ভেতর থাকা রাগ ঝাড়ে ফাহাদের কোনো কারণে রাগ উঠলে মাথা ঠান্ডা করার উপায় হচ্ছে সিদ্দিকে রামধোলাই দেয়া। এরপর সে ঠান্ডা মাথায় ফোন দেয় আরোহীকে। কয়েকবার রিং বাজতেই ওপাশ থেকে কলটা রিসিভ করতেই ফাহাদ বলে ওঠে, তোমার আপন নাম্বারটা দাও। কেন? প্রশ্নটা করতে গিয়েও থেমে যায় আরোহী। ও জানে ফাহাদ একবারে বেশি কোনো কিছু বলতে পছন্দ করে না, তাই আর কথা না বাড়িয়ে নাম্বারটা দিয়ে দিল। নাম্বার পর সাথে সাথে কলটা কেটে দিল ফাহাদ। দিন শেষে রাত চলে এলো। আমার জ্বরটা কমে গেলেও শরীরটা এখনো পুরোপুরি সুস্থ হয়নি, কিন্তু আমার মন শরীরের এই দুর্বলতাকে মেনে নিতে চাচ্ছে না। সত্যের সন্ধানের আকাঙ্ক্ষা যেন মৌমাছির মতো পিছু করে বেড়াচ্ছে। আজ বিকেল থেকে আরোহী আমার কাছে আসে, কিন্তু ওর মুখটা খুব মলিন। কি হয়েছে? প্রশ্নটা বিকেল থেকে বারবার করেও কোনো উত্তর আমি পাইনি, কিন্তু ও যে কিছু একটা লুকাচ্ছে সেটা আমি বুঝতে পারছি। এসব ভাবার মাঝেই হঠাৎ করেই ফোনের স্ক্রিনে অচেনা একটা নাম্বার ভেসে উঠল। ইচ্ছে না থাকা সত্ত্বেও কলটা রিসিভ করলাম। রিসিভ করতেই ওপাশ থেকে গম্ভীর কণ্ঠে সুন্দর করে একটি সালাম আসলো। সালামের উত্তরের অপেক্ষা না করে ওপাশ থেকে বলতে শুরু করলো, আপু, আমি ফাহাদ। আমাকে হয়তো আপনি জানেন আরোহীর বন্ধু হিসেবে, কিন্তু এর বাইরেও আমাদের একটা সম্পর্ক আছে। আপাতত আমি এর বাইরে যেতে চাচ্ছি না। এর থেকে বড় একটা বিষয় আপনাকে জানাতে চাচ্ছি, সেটা আপনাদের কাছে একদমই অজানা। ফাহাদের কথাগুলো কেন যেন মনের গভীর পর্যন্ত কাঁপিয়ে তুলছে। মন বলছে এমন কিছু একটা আমার শুনতে হবে যেটা আমার জন্য মোটেও সুখকর হবে না। তবুও বলো বলে আমি নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে লাগলাম। আপনি কি জানেন আরোহীর বর্তমানে কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে? অবশ্য আপনার জানারও কথা না, আপনি তো নিজেই এই পরিস্থিতির শিকার। ধীরে ধীরে সবটা খুলে বলতে লাগলো ফাহাদ। আমি কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না, শুধু দু চোখ বেয়ে টপ টপ করে অনবরত নোনা জল পড়ছে। আরোহী কিছুটা আঁচ করতে পেলে উঠে চলে যেতে গেলেই আমি খপ করে হাতটা ধরে বসলাম। ফাহাদ কলটা কাটতেই আমি আরোহীকে জড়িয়ে ফুঁপে কেঁদে উঠলাম। আরোহী নিজেকে সামলাতে না পেরে আমাকে শক্ত করে জড়িয়ে কেঁদে উঠল। কান্না করতে করতে হেসকে ওঠা ভাঙা কণ্ঠ নিয়েই আরোহী বলতে লাগলো, এখানে এসেছি ধরেই ব্ল্যাকমেল করে প্রায়ই আমাকে নানাভাবে হেনস্থা করছে জানোয়ারটা। সেদিন হাতের আঁচড়ের দাগটাও ওর দেওয়ার ছিল। তোমাকে আমি এত কিছুর মধ্যে আর নতুন করে চিন্তায় ফেলতে চাইনি, তাই সেদিন এড়িয়ে গিয়েছিলাম। এমনকি আমার পুঁথির মালাটাও ওর হাতে টান লেগে ছিঁড়েছে। সবটা শুনে আমি অকারণেই আরোহীকে সন্দেহ করেছিলাম ভেবে নিজের মধ্যে অন্যরকম একটা অপরাধবোধ কাজ করতে লাগলো। আসলে অপরাধী হয়তো এটাই চেয়েছিল, তাই তো সবসময় আরোহীর দোষী ভাবার প্রমাণগুলো সাজিয়ে রেখেছিল। এইটুকু বোন আমার কত কিছুই না সহ্য করেছে, কিন্তু ওর সাথে শুভর করা এমন জানোয়ারের মতো আচরণ আমি কিছুতেই মেনে নিতে পারছি না। অনেক হয়েছে এবার, আর এর একটা রফাদফা করার দরকার। কিন্তু আফসোস, এক জায়গায় এই জানোয়ারটার হাত থেকে
আমি আমার বোনটাকে রক্ষা করতে পারলাম না। ঠিক 12টায় আমি তোমার জন্য স্টোর রুমে অপেক্ষা করব। খুনের বিরুদ্ধে কিছু তথ্য পেয়েছি, সাথে কিছু প্রমাণও সংগ্রহ করেছি। মনে রেখো, ঠিক রাত 12টা। ইভাদ। কিছুক্ষণ আগে মেসেজটা আমার ফোনে আসে, তখন থেকে যেন আমার সময় কাটছেই না। 11টা বাজে, এখনও 1 ঘন্টা। আসল অপরাধীকে জানার জন্য আর তর্স হইছে না, কিন্তু আবেগে বিবেক হারালে আমার চলবে না। ভিতরের উত্তেজনাটা কাউকে বুঝতে না দিয়েই আমার উচিত সঠিক সময়ের অপেক্ষা করা। অবশেষে কাঙ্ক্ষিত সেই সময়টাও চলে এলো। আজও শুভ আমার কাছে নেই। সময় যেন আমাকে একটি সুবর্ণ সুযোগ দিল। আমি সতর্কতার সহিত সবার চোখ এড়িয়ে স্টোর রুমের দিকে যেতে লাগলাম। স্টোর রুম কোথায় সেটা আমার জানা থাকলেও সেদিকে কখনো আসা হয়নি। স্টোর রুমের আশেপাশের রুমগুলো একদমই ফাঁকা, চারিদিকে নিশ্চুপ অন্ধকার। একটা দরজার উপরে বড় করে স্টোর রুম লেখা দেখে আমি দরজা হালকা ধাক্কা দিতেই খুলে গেল। আমি আস্তে করে ইভাত বলে কয়েকবার ডাক দিলাম, কিন্তু কারো সারা শব্দ পেলাম না। ফোনের টর্চটা অন করে একটু সামনে আগাতেই আঠালো কিছু একটা পায়ে পড়ে পিছলে খেয়ে আমি হুড়মুড়িয়ে পড়ে গেলাম। অনুভব করলাম আমার নিচে কারো একটা অস্তিত্ব আছে। সাথে সাথে আমার দেখা সেই ভয়ঙ্কর স্বপ্নটার কথা মনে পড়ে গেল। সবটা যেন সেই বিভৎসত স্বপ্নের মতোই হচ্ছে। অসহ্যকর সেই স্বপ্নটা চোখের সামনে সত্যি হতে দেখছি আমি। ভয়ে নড়াচড়া করার শক্তিটাও হারিয়ে ফেললাম। কষ্ট করে দূরে সিটকে পড়া মোবাইলটা এনে পড়ে থাকা মানুষটার মুখে আলো ফেলতে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। নিচে পড়ে আছে ইভাদের রক্তাক্ত দেহে। দেখেই বোঝা যাচ্ছে বেশ অনেকটা সময় নিয়েছে ওর মারা হয়েছে। খুব নৃশংসভাবে খুন করা হয়েছে ইভাদকে। একজনের খুনিকে খুঁজতে গিয়ে আরেকটা খুন। আমার শুভাকাঙ্ক্ষীদের এমন নির্মম পরিণতি দেখে আমি নিজেকে আর সংযত রাখতে পারছি না। ধীরে ধীরে আঁধারে করে ঢলে পড়লাম। জ্ঞান ফিরতে আমি দেখতে পেলাম আমার আশেপাশে অনেক মানুষ। পুলিশ এসেছে, বেশ কয়েকজন, সবাইকে জিজ্ঞাসাবাদ করছে। আমি গিয়ে পুলিশকে সরাসরি বলে দিলাম ইভাদকে আমি খুন করেছি। পুলিশ এসে সাথে সাথে হাত করা পড়ায় আমাকে। আমার মিথ্যা স্বীকারোক্তি দেওয়ার একটাই কারণ, শুভর অমানবিক অত্যাচারের হাত থেকে রক্ষা পাওয়া এবং নিজের বোনকেও শুভর কবল থেকে মুক্তি দেয়া। নিজেকে আজকাল অভিশপ্ত মনে হয়। আমার সংস্পর্শে থাকা প্রত্যেকটি মানুষের আমার জন্য ক্ষতি হচ্ছে। নিজের বোনটাও তার সম্মান হারালো। আমার হাত ধরে আধারে নিমজ্জিত জীবনকে আলোর পথে আনতে চাওয়া বন্ধু রোজাও অকালে তার জানটা দিতে হলো। অবশেষে দিশেহারা পথের সঙ্গ নিতে আশা ইভাদও এত নৃশংসভাবে খুন হলো। আজ যদি আমি এভাবে থাকি তাহলে না জানি আরও কত নিরপরাধী মানুষকে প্রাণ দিতে হবে। অভিশপ্ত এই জীবনে আর কাউকে জড়ানোর সুযোগ দেব না।